আপনার যেটা মনে হবে আমাকে সেটাই কেন করতে হবে? কারণ আপনি আমার স্ত্রী। হুমায়রা আহত স্বরে বলল। আপনার যেটা মনে হবে আমাকে সেটাই কেন করতে হবে? কারণ আপনি আমার স্ত্রী। কি অদ্ভুত স্বীকারোক্তি, জড়তাহীন, স্পষ্ট, গাম্ভীর্যপূর্ণ বক্তব্য, অপরিবর্তনীয় সত্য। ক্ষণসময় হুমায়রা তার দিকে চেয়ে রইল। লোকটির দৃষ্টি শান্ত, দৃঢ়। হুমায়রা নিষ্পাপ আহত দৃষ্টি শুধু দেখছে সামনে দাঁড়ানো পুরুষটিকে। নিস্তব্ধ ঘর, বাতাসের শো শো শব্দটা আঘাত হানছে কানে। নীরবতাকে গলা টিপে হত্যা করল কিশোরীর ধরা গলা। এই নিয়মটা শুধু একপাক্ষিক হবে কেন? এটা কি অন্যায় নয়? প্রশ্নটা কপালে ভাঁজ পড়ল নিমিষে। ধারালো হলো দৃষ্টি, কিন্তু সেই সাথে দৃষ্টিগোচর হলো না হুমায়রার টলমলে আঁখে। এবার কণ্ঠের রুক্ষতা কমালো খানিকটা, কোমল স্বরে বলল। প্লিজ হুমায়রা, এবার ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে না। আপনি তো ছেলে মানুষ নন, তাহলে অহেতুক কেন জেদ করছেন? দুবার আপনার সাথে দুর্ঘটনা ঘটেছে, যে কোনো মানুষই সাবধান হবে। অথচ আপনি বাচ্চাদের মতো তর্ক জুড়েছেন। আমি তো বলছি আমি আপনাকে নিয়ে যাব, তাহলে এতটা জেদ কি ভালো? এটা প্রশ্নের উত্তর নয়। কাটকাট কণ্ঠে উত্তর দিল হুমায়রা। ফাইজান এবার দীর্ঘশ্বাস ফেলল, হতাশা মিশানো দীর্ঘশ্বাস। খিদের মাঝে কথা অপচয় নিতান্তই বিরক্তির কাজ, তবুও সেটা করতে হচ্ছে। ফাইজান তোয়ালেটা ঘাড়ে ঝুলিয়ে নির্লিপ্ত স্বরে বলল। নিয়ম একপাক্ষিক নয়, উভয় পাক্ষিক, নিউট্রাল। কিন্তু এক পক্ষ হাঁটুর বয়সী হলে তার উচিত অন্য পক্ষের কথা মান্য করা, কারণ অন্য পক্ষের মানুষটির অভিজ্ঞতা তার চেয়ে বেশি। বলেই বাথরুমে চলে গেল ফাইজান। একটু শব্দ করেই দরজা লাগালো। হুমায়রার উপর ক্ষীণ রাগটার ভাগিদার হলো জড়ো দরজাটি। হুমায়রা ছেলে মানুষ নয়, তবুও ফাইজানের সাথে আজ ঝগড়া করেছে সে। তাদের এই নিয়ে দুবার ঝগড়া হয়েছে। তাদের সম্পর্কের সমীকরণটি খুবই অটপটে। তাই ঝগড়া হলেও ফাইজান ছিল বরাবর শান্ত। তার এই বিকারহীনতা হুমায়রাকে আরও বেশি অনুভব করায় মানুষটি এই সমীকরণে উদাসীন। তাহলে সর্বদা এমন জোর খাটানো কেন? কেন বারবার তাকে স্মরণ করানো? হুমায়রা এখন ফাইজান ইকবালের স্ত্রী, তার বাক্যই এখন বিধির বিধান। উত্তর নেই, কখনো উত্তর থাকে না। ইলহা খেলেও খুব কম। তার অরুচি হচ্ছে, খিদে যেন মরে গেছে। খুব চেষ্টা করেও দুগালের বেশি খেতে পারল না। আতিয়া খাতুন জোর করলেন, কিন্তু তাও মেয়েটি খেলো না। মস্তিষ্ক জুড়ে এখনো আতঙ্ক চেয়ে আছে কালো মেঘের মতো। হুমায়রা বোঝানোর পরও আতঙ্ক কাটছে না, চিত্ত অশান্ত। ইলহাকে ভাত আর নাড়াচাড়া করতে দেখে রাশাদ মৃদুস্বরে বলল। আপনি ঘুমোতে যান ইলহা, ভালো লাগবে। রাশাদ নিজ ঘরে যেতে নিলে হুমায়রা মনে করে এক গ্লাস গরম দুধ পাঠালো, বলল। পারলে খাইয়ে দিও, খালি পেটে ঘুমালে শরীরটা আরো খারাপ করবে। রাশাদ মাথা নাড়ালো। ঘরে এসে ঘাড়ে গুটি সুটি মেরে বসে থাকতে দেখলো ইলহাকে। সে ঘুমাতে চেষ্টা করেছিল, কিন্তু চোখ বুঝলেই রক্তাক্ত দেহগুলো ভাসছে চোখের সম্মুখে। হৃদয় কেঁপে উঠছে পরিণতির কথা ভেবে। ভাগ্য একবার ভালো হতে পারে, প্রতিবার কি হয়? ফলে তার চোখ মুখ বিধ্বস্ত। দুধের গ্লাসটা সাইড টেবিলে রেখে পাশে বসলো রাশাদ। আলতো করে মেয়েটিকে আগলে ধরল, চোখে চেপে ধরল ঘন অবিন্যস্ত কেশে। রাশাদের উপস্থিতিতে ভারী মন এবার গলতে শুরু হলো। ধরাস্বরে বলল। আমি বোধহয় আপনার জীবনের জন্য শুভ নই। ইলহার এমন বক্তব্যে চোখ কুচকাল রাশাদ। কণ্ঠে কোমলতা হারিয়ে কাঠিন্য প্রকাশ পেল। এমন ভাবার কারণ? কত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। এবার রাশাদ তার কাঁধে হাত রাখলো, নিজে থেকে একটু দূরে সরিয়ে মুখোমুখি বসালো ইলহাকে। চোখে চোখ রেখে কঠিন স্বরে বলল। এই কথাটা আমি দ্বিতীয়বার শুনতে চাই না ইলহা। মানুষ শুভ কিংবা অশুভ হয় না, পরিস্থিতি তার পরীক্ষা নেয়। আজকের দিনটাও তেমন ছিল। এখানে আপনার হাত নেই। আমার বাবার হাত তো থাকতে পারে। আমার বাবাকে চেনেন না আপনি। মানুষটা কত নিচে নামতে পারে তার ধারণা নেই আপনার। কিন্তু তাই বলে আপনাকে আমি দোষীর কাঠ গড়াতে দাঁড় করাতে পারছি না। মা বাবা যদি অন্যায় করেও থাকে, সেটা সন্তানকে বইতে হবে এমন কথা নেই। যদি আজকের ঘটনাটি পরিকল্পিত হয় এবং আপনার বাবার মদতদারি হন, তবুও আপনি আমার কাছে সারা জীবন ইলহাই থাকবেন, নিষ্পাপ ইলহা যাকে আমি ভালোবাসি। ইলহার স্তব্ধ নয়ন তাকিয়ে রইল মানুষটির মুখ পানে। নিদারুণ স্বীকারোক্তিতে আসক্ত হয়ে উঠল হৃদয়। চোখের কোণে জমল অশ্রু, এই অশ্রু বেদনার। আজ ইলহা সেই তৃষ্ণার্ত পথিকের ন্যায়, যে শত ক্রোশ ছুটে অবশেষে অনাকাঙ্ক্ষিত জলের সন্ধান পেয়েছে। তার হৃদয় আজ পরিতৃপ্ত। বাগানে তখন প্রগাঢ় কুয়াশা। চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে ফাইজান, হাতের ফাঁকে সিগারেট জ্বলছে সেটা, কিন্তু ফাইজানের ঠোঁট এখনো ছোঁয়নি তা। অহেতুকি আঙ্গুলের ফাঁকে জ্বলছে তা। গলা খাকারি শুনেও ফাইজান ঘুরল না। এক চিত্তে তাকিয়ে রইল মেঘহীন অর্ধচাঁদের দিকে। ফরিদ আবারও গলা খাকারি দিল, ফলে কপালে ভাঁজ টেনে বলল। ঠান্ডা লেগেছে? গরম পানি খাও। ফাইজানের বিরক্তি টের পেল ফরিদ, তাই এ সময় নষ্ট করতে চাইল না। ভনিতাহীন আরম্ভ করলো। থানা থেকে ফোন এসেছিল,
ট্রাকের ব্রেকটা আসলেই নষ্ট, আর ট্রাক ড্রাইভারও শোবার ছিল। গরিব ড্রাইভার, নিজেরও গাড়ি না, মালিকের গাড়ি। মালিক এসেছিল ট্রাকটা নিতে। পুলিশের ধারণা এটা নিতান্তই একটা দুর্ঘটনা। আকিব শাহরিয়ার বা তৌফিক আহমেদ কারোর হাত নেই মনে হচ্ছে, কারণ ট্রাক মালিকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আর তুমি ভেবে দেখো, তৌফিক আহমেদ এখানেই আছে বিশাল ক্যাচালে, এর মধ্যে এমন কোনো কাজ সে করবে না। আর আকিব শাহরিয়ার নিজের রেপুটেশন নিয়ে প্রচণ্ড সচেতন। এখন নির্বাচনের সময় সে কোনো ভুল করবে বলে মনে হচ্ছে না। আমার শত্রুদের তো লম্বা লাইন। তাও এখন অন্তত কেউ কিছু করবে না। গতবার কি করেনি? তার শাস্তিও পেয়েছে। আমার মনে হয় না নেরা বারবার বেলতলায় যায়। ফরিদ দাঁড়ালো না, হনহন করে হেঁটে ভেতরে চলে গেল। পাছে দাঁড়িয়ে রইল ফাইজান। একা, নীরব, নিস্তব্ধ অন্ধকার ঘরে শীতল বাতাসের আনাগোনা কম্বলও শীত হার মানাচ্ছে না। হুমায়রা গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে, ঘুম আসছে না। পাশের জায়গাটা ফাঁকার। ফাইজানের সাথে কথা কাটাকাটির পর আর কথা হয়নি। সে মনে হয় আজ বাহিরের ঘরেই থাকবে। হুমায়রার হৃদয়টাও ভারী। ভাইজানকে বলা হয়নি সে যাবে না। ভাইজান শুনলে অবশ্য রাগ করবে, কারণ বাসায় যাবার বায়নাটা হুমায়রার ছিল। হঠাৎ এমন মত বদল ভাইজানের পছন্দ নয়। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো হুমায়রার। হঠাৎ দরজা ঠেললো। ক্ষণিকের জন্যে বাহিরের হলদে আলোয় আলোকিত হলো ঘর, কিন্তু খুব ক্ষণিকের জন্য। আবার আধারে লেপ্টে গেল সব। হুমায়রা চোখ খুলল না, কারণ মানুষটির আনাগোনা এখন তার ইন্দ্রিয়গুলো আগে থেকেই জানান দেয়। তোষকে বসার শব্দ হলো। আরও একটা কম্বল এসে পড়ল হুমায়রার উপর। সেই সাথে অসম্ভব শীতল দুটো হাত ছুল তার কোমরের অস্থি। উষ্ণ নিঃশ্বাস স্পর্শ করলো ঘাড়ে। নাকের ডগা ছুলো ঘাড়ের চামড়া। হুমায়রার হৃদয় কাঁপল, স্পন্দিত হলো বারে বারে। সেই সাথে ভারী স্বর কানে এলো, খুব স্মিত কাতর। আমার রক্ত দেখতে ভালো লাগে না হুমায়রা। প্রতিবার নিজেকে শক্ত রাখা যায় না। হুমায়রা চুপ করে রইল। নিস্তব্ধ ঘরের নীরবতায় মিলিয়ে গেল স্বর। শ্বাস ঘন হলো অপর পাশের মানুষটির। এদিকে হুমায়রার রাত কাটল নির্ঘুম। সব গোছগাছ শেষ, গাড়ি চলে এসেছে, সবাই প্রস্তুত যাবার জন্যে। সবার ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিল রাশাদ। হুমায়রাকে বলল, রেডি হয়ে ব্যাগ নিয়ে আয়। ঠিক তখনই পাশে বসে থাকে নির্লিপ্ত মানুষটি উত্তর দিল। হুমায়রা যাবে না। স্পষ্ট বক্তব্যে ভ্রু কুঁচকে এলো রাশাদের। মস্তিষ্ক ব্যাপারটি ধারণ করতে পারল না যেন। পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? আমার মনে হয় এখনো হুমায়রার কোথাও যাওয়াটা নিরাপদ নয়। আমার বোন আমার কাছে নিরাপদ নয়? ব্যাপারটা কি হাস্যকর নয়? ওর হাতের এই অবস্থা নিশ্চয়ই আমাদের বাড়ি হয়নি। রাশাদের তাচ্ছিল্য ভরা উক্তি শুনেও শান্ত রইল ফাইজান। এখন তর্কে যাবার ইচ্ছা নেই, তাই শান্ত স্বরে বলল, দেখুন, তর্কে তালগাছ আপনার আমি মেনে নিচ্ছি, কিন্তু বিষয়টা এখানে তর্কে জেতার নয়। খুব নিরাপদের মাঝেও বিপদ হয়, কে জানে কখন কি হবে। গত দিনে ঘটনাটাই চিন্তা করুন। আমি শুধু রিস্ক নিতে চাইছি না, হুমায়রার ক্ষেত্রে তো নয়, কারণ শত্রু আপনারও আছে আমারও আছে। রাশাদের চোয়াল শক্ত হলো। পরিস্থিতি ভালো নয়, তাই হুমায়রাই ফোরন কাটল। ভাইজান, আমি যেতে চাইছি না। ভোটের পর তো যেতেই হবে দীর্ঘ সময়ের জন্য, তখনই না হয় যাব। বোনের কথার উপর কথা এই অবধি রাশাদ বলেনি, আজও বলল না। শুধু যাবার আগে এইটুকুই বলল, যখন ইচ্ছা হবে আমাকে জানাবে, আমি নিয়ে যাব। মাটির চুলোর তীব্র আঁচ। কাঠ দিয়ে আঁচ বাড়াচ্ছেন আতিয়া খাতুন। পাশে শুটকি বাড়ছে ইলহা। রাশাদের ঘরে এতকাল সে ছিল মেহমান, ফলে খুন্তিটাও ধরতে দিতেন না আতিয়া খাতুন, কিন্তু এখন সেই বাড়ির বউ। বৃদ্ধ মানুষটা খাটতে দেখে তার ভালো লাগে না, তাই নিজেই শুটকি বাটার দায়িত্ব নিয়েছে। দাদি শাশুড়ির সাথে তার বেশ খাতির। সারাদিন দুজনের সাথেই দিন কাটায়। রাশাদ যায় সেই সকালে, আসে এশার পর, ফলে সারাটা দিন আতিয়া খাতুনই তার সঙ্গী। আশেপাশের ঘরের মেয়ে বউরা আছে, কিন্তু তাদের সাথে খুব একটা কথা বলে না ইলহা। এই সেদিনের কথা পিঠে নিয়ে এসেছিল পাশের বাড়ির চাচি। ইলহাকে দেখে সে অবাক, ইনিয়ে বিনিয়ে কথাটা পারল। শুনছিলাম রাশাইদ্দারে পুলিশ লইয়া গেছিল। বউয়ের বাপেই তো পুলিশে খবর দিছিল। এখন তো বিয়া দিছ চাচি, তা বউয়ের বাপে পরে মাইনা লইছে। কথাটা খোঁচা মারা। ইলহার ভালো লাগলো না। তখন আতিয়া খাতুনই বলে উঠলেন, তুমি কি পিঠা খাইতে আইছো নাকি খবর চালাতে আইছো? কথাটাই মুখ ভোতা হলো মহিলার। আরেকদিন এমন আরেক বাড়ির মহিলা আসলেন। বউ, প্রেশার মাইপে দাও তো। শুনছি তুমি নাকি ডাক্তার আপা। তাই এখন তো তোমার আর ডাক্তারি করা হইব না, প্রেশার মাইপেই জ্ঞান কাজে লাগাও। ব্যাপারগুলো ভালো লাগে না ইলহার, তাই সবার সাথে কথা বলে না। চুলোর তরকারি লবণ দেখে আতিয়া খাতুন শুধালেন, বউ হয়েছে নি? আমি কলাই ডালটা বামু, তুমি নাইরো। শেষ দাদি।
শুটকি ভর্তাটা একটা বাটিতে তুলল ইলহা। ঝাল অনেক। আতিয়া খাতুন বেশ মরিচ দিয়েছে, ফলে ঝালে হাত জ্বালা করছে, লাল হয়ে গেছে তার হাত। কিন্তু রাশাদের খুব পছন্দ বিধায় ব্যাপারটা একেবারেই তুচ্ছ করে দিল ইলহা। হাসি মুখে আতিয়া খাতুনকে বলল, আপনি কৌশলে যান দাদি, আমি দেখছি। এর মাঝে রাশাদের ডাক পড়ল। দুপুরবেলা এই কদিন সে আসেনি, আজ হঠাৎ আসায় আতিয়া খাতুন প্রশ্ন ছুড়লেন, কিরে সইলা আইলি, দোকান বন্ধ? মিঠু আছে, ও দেখবে। কলপারে পা ধুতে ধুতে উত্তর দিল রাশাদ। আতিয়া খাতুন ইলহাকে বললেন, যাবো, দেখো ওর কি লাগবে। স্বামী আইলে বউদের আশেপাশে থাকতে হয়, এতে মহব্বত বাড়ে। কিন্তু ডাল? এই বুড়ি আসে তো। গায়ে ঘরমাক্ত শার্টটা খুলে আলনায় ছড়ালো রাশাদ। গরমে গা তেতে উঠেছে। আজ সূর্যের কড়াই থেকে যেন লাভা ঝরছে। পানির গ্লাস এগিয়ে দিল ইলহা, তারপর শুধালো, আজ এই সময় এ কদিন তো আসতেন না? পানিটা খেয়ে মৃদু হাসলো রাশাদ। তারপর ইলহাকে বসালো তার পাশে। কাপড়ের থলে থেকে বের করলো অনেকগুলো বই, এগিয়ে দিয়ে বলল, এখন থেকেই খুন্তি বেলুন ছেড়ে পড়াশোনা শুরু করুন। ইলহা হতভম্ব নয়নে চেয়ে রয়েছে। সামনে তার মোটা মোটা ডাক্তারির বই, সেই সাথে বিসিএস এর বইও আছে। বইগুলো একেবারে নতুন কেনা। কিছু সময় নির্বাক কাটলো, এবার নিস্তব্ধতা ভাঙলো। হতবাক স্বরে বলল, এগুলো কেন? এখন থেকেই খুন্তি বেলুন ছেড়ে পড়াশোনা শুরু করেন। অদ্ভুত প্রশ্ন করেন তো আপনি। অবশ্যই পড়ার জন্য। সারা জীবন নিশ্চয়ই হ্যাসেল টানতে আমার বাড়ি আসেননি। আর একটা সুখবর আছে, মনে আছে অনেক হাসপাতালে আপনি চাকরির আবেদন করেছিলেন? একটা ইন্টারভিউতে ডেকেছে আপনাকে। আপনি তো ম্যাডাম আমার নাম্বার দিয়ে রেখেছেন। আজকে মেসেজ এসেছে, তাই বই কিনে আনা। আমি তো জানি না কোন কোন বই লাগবে, দোকানদারই দিল। দেখুন এগুলো একটাও কাজের হয়েছে কিনা, না হলে ফেরত নিয়ে আসবনি। আর বিসিএস এর ফর্ম ফিল আপ করবেন আপনি। শুনেছি সরকারি ডাক্তারদের অনেক দাম। সময় নেই কিন্তু বেশি, ছবিও তুলতে যেতে হবে, কত কাজ। রাশাদ হৃষ্টচিত্তে কথাগুলো বলছে, তার উৎসাহ আকাশচুম্বী। ইলহা এখনও তাকিয়ে আছে মানুষটার দিকে। এমন মানুষ কি সত্যিই হয়? ইলহার জীবনে দেখা একমাত্র পুরুষই তার বাবা, যার কাছে মহিলা মানে ঘরে খুন্তি নাড়া বান্দি। তার জীবন স্বামী সেবা এবং সন্তান পালনেই কাটবে, এটাই আকিব শাহরিয়ারের একমাত্র চিন্তাধারা। তাই তো সবসময় তার মাকে ঘরের চার দেয়ালে বন্দি দেখেছে ইলহা। তার এখনো মনে আছে যখন ইন্টার্নি করছিল, খাবার টেবিলে বাবার সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। ইলহার বরাবরই ইচ্ছে ছিল একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তুলবে, তারপর মাকে এই কারাগার থেকে মুক্তি দিয়ে পাড়ি দিবে একটা অজানা জায়গায়। কিন্তু যখন আকিব শাহরিয়ার তার পায়েও শিকল পরাতে বিয়ের কথা বলল, ইলহা নির্ভীক বিরোধিতা করেছিল। আমি বিয়ে করব না, আমার ইন্টার্নি শেষ হলে আমি চাকরি করব। আমার টাকার অভাব নেই যে তোমাকে চাকরি করে খেতে হবে। ওই কটা টাকা আমিই তোমাকে দিতে পারবো। আমি শেখার জন্য চাকরি করতে চাই। রোগীদের মাঝে দিন কাটাতে আমার ভালো লাগে। এখানে টাকার কথা কেন আসছে? ইলহার কথায় খাওয়া থামালেন আকিব সাহেব। রাশভারী গম্ভীর স্বরে বললেন, তোমার ভালো লাগার জন্য আমি ডাক্তারি পড়াইনি, পড়িয়েছি যেন আমি গর্ব করতে পারি আমার মেয়ে ডাক্তার। কেউ দেখবে না তুমি চাকরি করো কিনা। এমন ডাক্তার ভুরি ভুরি পড়ে আছে। সাদা কোট পেয়েছো, এটাই যথেষ্ট। আর বিয়েটা হয়ে যাক, তোমার স্বামীই সিদ্ধান্ত নেবে তুমি কি করবে। ইন্টার্নিং শেষ হলেই তোমার বিয়ে হবে। আর আমি এখানে তোমার মত জানতে চাইছি না। বাবার রক্তিম দৃষ্টি শির দ্বারা হিম ধরিয়ে দিয়েছিল। আর কিছু বলতে পারেনি ইলহা, অথচ তার সামনের মানুষটি কি সুন্দর, তার স্বপ্ন পূরণে সিঁড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে। ইলহা মৃদু স্বরে বলল, আমি তো স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি নাদি সাহেব। তাহলে এগুলো কেন? আমি এখন আপনার সাথে হাঁটতে চাই। এই পড়াশোনা, ডাক্তারি, পুরনো আমিকে সেই কবে পুটলিবদ্ধ করে কোনো অন্ধকারে ফেলে আসছি। আমার পরিচয়, আমি আপনার স্ত্রী। এছাড়া আমি আর কোনো পরিচয় চাই না। আমি চাই। জড়তাহীন স্বীকারোক্তি। রাশাদ এবার ইলহার হাত জোড়া নিজের মুঠোবন্দি করলো, কারো স্বরে বলল, আপনি কি জানেন ডাক্তার ইলহা শাহরিয়ার আমাকে কতটা মোহিত করে? আমি প্রথম কোনো নারীর মাঝে মুগ্ধতা খুঁজে পেয়েছিলাম সেদিন। আপনার নিদ্রাহীন ক্লান্ত চোখের মাঝে আমি যে তেজ দেখেছিলাম, সেই তেজ হারাতে দিবেন না ইলহা। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি বলেছিলেন সরকারি হাসপাতালে চাকরি করতে ক্যাডার হতে হয়। আমি চাই আপনি সেটা হন। তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হবে আমি করব। কিন্তু আমি আপনাকে সেই সাদা কোটে দেখতে চাই। রাশাদের চোখের দিকে তাকিয়ে আছে ইলহা। প্রতিবার মনে হয় এর চেয়ে অধিক পরিপূর্ণতা হয়তো অসম্ভব, কিন্তু মানুষটি প্রতিবার তাকে ভুল পরিণত করে। পুরুষ মানুষের প্রতিচ্ছবি যদি এমন হয়, তবে কোনো নারী পুরুষের সান্নিধ্য পেতে দ্বিধাবোধ করবে না। রাত 11, সামনে টেবিল ল্যাম্প জ্বলছে।
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বইটি খোলা হুমায়রার সামনে। হুমায়রা অঙ্ক করছে মন দিয়ে। সে পিছিয়ে পড়তে চায় না এই পড়ালেখার যুদ্ধে। চুলগুলো এলোমেলোভাবে বিক্ষিপ্ত হয়ে আছে। তার যেন জগৎ সংসারের দিকে নজর নেই, পুরো অধ্যাবসায় পড়াশোনায়। ঠিক সেই সময় দুধের গ্লাস নিয়ে হাজির হলো চামেলি। দাঁত কপাটি বের করে হৃষ্টচিত্তে শুধালো, ভাবি সাহেব কি পড়েন? ফিজিক্স। হ্যাঁ। পদার্থবিজ্ঞান। চামেলি মাথা চুলকালো, যার অর্থ সে বোঝেনি। হুমায়রা মৃদু হাসলো। চামেলি দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, এখনই খাইয়ে দেন, আমি ধুয়ে বাড়ির যাবো। তুমি বাড়ি যাবে? হুমায়রা অবাক হলো। চামেলিকে কখনো বাড়ি যেতে দেখেনি কয়দিনে, সবসময় এখানেই ছিল। তাই চামেলি বাড়ি যাবে কথাটা শুনে অবাক হলো সে। চামেলি তার হাসি অক্ষত রেখে বলল, নিজের বাড়ির যাবো না। আচ্ছা, কে কে আছে তোমার বাড়িতে? আমার আম্মা আর একটা ছোট ভাই। তোমার মনে পড়ে না তাদের? ফরবে না কেরে, কিন্তু তাদের লগে থাকলে তো তাদের পেট চলবো না। হাসতে হাসতেই কথাটা বলল চামেলি। হুমায়রা পা গুটিয়ে বসলো, হাত জোড়া হাঁটু আঁকড়ে ধরে বলল, তোমার বাবা নেই? না, বাবাই মরছে যখন ভাই অনেক ছোট। আমার মায়ে এখানে কাম করত। একদিন কলসি লইয়া আচার খাইল, সেই দিয়া আমিই কাম করি। 6-7 বছর তো হবেই। গরিবই খুব খারাপ জিনিস ভাবি সাহেব। আল্লাহ মানুষে এত কিছু দেয়, আমি হুদাই চাই অভাব যাতে কাউরে না দেয়। হুমায়রা কিছু সময় চুপ করে রইল। দারিদ্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে জানে। এখন সচ্ছলতা আছে বলে তার অতীত সে ভুলেনি। ভাইজান কতটা ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করেছে সে জানে। তাই চামেলির সাথে নিজেকে মেলাতে সময় লাগলো না তার। চামেলি আবারও বকতে লাগলো, তয় এই বাড়ি কাজ করানোর পর থেকে ভালোই আছে। বাপের দেনা শোধ হইছে, ভাইরা স্কুলে যায়, আম্মার ওষুধ কিনতে পারি, আর কি লাগে। তোমার পড়তে ইচ্ছে করে না চামেলি আপা? যার পেটে খাওন জোটে না তার কাছে লেহাপড়া মানেই বড়লোকি কারবার। আব্বাই মারার পর দিয়ে আমি লেহাপড়া সাইড়ে দিছি। টিহা ফাও খরচের কি দরকার ভাবি সাহেব? মলিন হাসি হাসলো চামেলি। হুমায়রা মৃদু হেসে বলল, তোমার ভাইটিকে নিয়ে এসো একদিন, দেখবো। আনুম, ও লেহাপড়ায় খুব বালা, ফার্স্ট হয় স্কুলে, নাম চমক। ওরে আমি খুব বড় করতে চাই ভাবি সাহেব। চামেলি আপার চোখ চকচক করছে। চামেলি আপার মাঝে নিজের ভাইজানকে দেখতে পেল যেন হুমায়রা। সেই মানুষটিও তার ইচ্ছেগুলো বিসর্জন দিয়েছিল যেন তার বোনের জীবনটা সুন্দর হয়। রাশাদের পড়াশোনা বেশি নয়, কিন্তু হুমায়রার প্রতি কখনোই সে কোনো কার্পণ্য করেনি। কত ঈদ গিয়েছে, মানুষটা সুতোবিহীন কাটিয়েছে, কিন্তু হুমায়রাকে অভাব অনুভব করতে দেয়নি। এই মানুষগুলো আছে বলে হয়তো হুমায়রা এবং চমকের মতো মানুষটি এগিয়ে যায়। ফাইজান ফিরল খুব রাত করে। আজকাল প্রায়ই রাত করে ফিরছে সে এবং ফরিদ। সারাদিন থাকে পার্টি অফিস, সমাবেশ, প্রেস ক্লাব ইত্যাদিতে। আজ একটা অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছে অতিথি হিসেবে, সেখানেও গিয়েছে সে। দরজায় কড়া নাড়তেই দরজা খুলল হুমায়রা। চামেলি আপা বাড়ি গেছেন, তাই সে অপেক্ষা করছিল ওদের জন্য। শরীফার বাতের ব্যথা বেড়েছে, সে বিছানা থেকে উঠতে পারছে না। হুমায়রা তাদের সর্ষের তেল গরম করে মালিশ করে দিয়েছে। এখন সে একটু ঘুমোচ্ছে। হুমায়রাকে দরজা খুলতে দেখেই ফাইজান অবাক হলো। আপনি ঘুমাননি? না। চামেলি কোথায়? বাড়ি গেছে। আর মা? ঘুমোচ্ছেন। ফাইজান আর প্রশ্ন করলো না, ভেতরে প্রবেশ করলো। হুমায়রা মৃদুস্বরে বলল, আমি সব গরম করছি। আপনারা হাত মুখ ধুয়ে আসুন। ভাবি আমি খাবো না, আমার পেট ভরা। ফরিদ সাথে সাথেই উত্তর দিল। হুমায়রা ফাইজানের দিকে চাইলো, যার অর্থ আপনি কি খাবেন? ফাইজান উল্টো শুধালো, আপনি খেয়েছেন? হুমায়রা মাথা নাড়ল। সে সত্যিই খায়নি। পড়ছিল এতটা সময়, তাই খাওয়া হয়নি। ভেবেছে একেবারে ফাইজানের সাথেই খাবে। ফাইজান হাতা গুটাতে গুটাতে বলল, একটু গরম পানি করুন, আমি গোসল করব। বলেই বড় বড় পা ফেলে ভেতরে চলে গেল। ফরিদ তার দিকে তাকিয়ে রইল, মিটিমিটি হাসলো। কারণ পার্টি অফিসের সব কর্মীদের সাথে তাদের খাওয়া হয়েছে, অথচ ছেলেটি আবারও খাবে যেন তার ছোট বউকে একা না খেতে হয়। ফাইজানের মাঝে বিস্তর পরিবর্তনটা বহুদিন থেকেই লক্ষ্য করছে সে। হুমায়রার প্রতি তার আচরণ বরাবরই ব্যতিক্রম, কিন্তু সেটা সে কখনোই স্বীকার যাবে না, উল্টে এড়িয়ে যাবে। তাই ফরিদও ঘাটাতে চায় না, বরং সে খানিকটা নিশ্চিন্ত বটে। অন্তত বাচ্চা মেয়েটাকে, এই উদাসীন গম্ভীর মানুষটিকে সহ্য করতে হবে না। ফরিদ মুচকি হেসে বলল, আমি ঘুমাতে গেলাম ভাবি। আচ্ছা। খাবার সময় দুজনের মাঝে খুব একটা কথা হলো না। নিঃশব্দে দুজন খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষে ফাইজান গম্ভীর স্বরে বলল, কাল ফরিদ ভাই আপনাকে কোচিংয়ে নিয়ে যাবে। কোচিং কেন? মা বলেছিল আপনার নাকি কিছু বিষয়ে একটু ঝামেলা আছে। হুমায়রা বলতে চাইল,
বৃথা টাকা খরচ করার প্রয়োজন নেই। কিন্তু বলা হলো না, কারণ সেই সুযোগ দিল না ফাইজান। তার পূর্বেই সে হনহন করে নিজ ঘরে চলে গেল। হুমায়রা গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মা আর ছেলের কারোর কথাই শুনেন না, তাদের যা মন হবে তাই করবে, কেউ মানুক আর না মানুক। তাই হয়তো কষ্ট করতে ইচ্ছে হলো না। অবশ্য ব্যাপারটা মোটেও মন্দ নয়, তার কিছু বিষয়ে সত্যি ঝামেলা আছে, এই সুযোগে সেগুলো ঠিক করে নিলে ক্ষতি হবে না। ঘরে এসে দেখলো ঘর অন্ধকার নিস্তব্ধ। আলো জ্বালাতেই দেখা গেল মানুষটি ঘুম। শীতের মাঝে খালি গায়ে উল্টো হয়ে ঘুমাচ্ছে মহারাজ। তার নগ্ন পিঠখানা উদাম হয়ে আছে, ভেজা তোয়ালেটা খাটের উপরই রাখা, কম্বলটাও টানেনি। মানুষটার এই সুঠাম দেহ যে কোনো নারীর হৃদয়ে আন্দোলন তৈরি করতে যথেষ্ট। নীলিন চোখে কিছু সময় দেখল হুমায়রা, তারপর একটা কম্বল টেনে দিল ফাইজানের উপর। রাত বিরাতে তার নায়ক সাজার কি দরকার মোটেও বোধগম্য হলো না। নতুন কোচিংয়ে ভর্তি হলো হুমায়রা। ফরিদ তাকে পৌঁছে দিয়েছে, স্যারকে বলেছে যেন ভালোভাবে যত্ন নেওয়া হয়। স্যার ফাইজানেরও শিক্ষক ছিল, ফলে তিনিও যত্নে ত্রুটি রাখলেন না। ক্লাসের মাঝেই 2-3 বার শুধালেন, তুমি কি বুঝছো? হুমায়রা মাথা দুলালো, সে বুঝেছে। এটা বেশ চোখ লাগলো বাকিদের। পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল তারা। হুমায়রা তীক্ষ্ণতা উপেক্ষা করলো। তার এতে কিছু যায় আসে না, সে এখানে পড়তে এসেছে, ফলে কোনো ত্রুটি রাখবে না পড়াশোনায়। ক্লাসের শেষ হতেই দেখলো বাহিরে গাড়ি দাঁড়ানো, নিশ্চয়ই ফরিদ ভাই পাঠিয়েছেন। হুমায়রা তখন কানাঘোষা শুনল, মন্ত্রীটন্ত্রীর মেয়ে মনে হয়, তাই তো স্যারের যত্নের শেষ নেই। কথাটা হুমায়রার কানে গেল, তবুও সে নির্বিকার রইল। সোজা যেয়ে গাড়িতে বসলো। গাড়িতে বসতেই অবাক হলো, কারণ ফাইজান ভেতরে বসে আছে, অপেক্ষা করছে তার জন্যে। ফাইজানকে দেখে ভূত দেখার মতো চমকালো। হুমায়রা অবাক স্বরে শুধালো, আপনি? আমার গাড়িতে আমি থাকতে পারবো না? এটা কোন দেশের নিয়ম? না মানে, আপনি আমাকে নিতে এসেছেন তাই অবাক হলাম। আপনার আজ কাজ নেই? ফাইজান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হুমায়রার দিকে, কপালে প্রগাঢ় ভাঁজ, খানিকটা বিরক্তি চোখে মুখে। গম্ভীর স্বরে বলল, আপনি তো ভীষণ অদ্ভুত। কোথায় আমি আপনাকে নিতে এসেছি বলে আপনার আহ্লাদে আটখানা হবার কথা, সে না হয়ে আমাকে প্রশ্ন করছেন, আবার বলছেন আমি বেকার। না, আমি খুশি হয়েছি। আসলে আপনাকে তো সবসময় ব্যস্ত দেখি, তাই প্রশ্নটা করলাম। খুশি হয়েছেন তাহলে দেখতে পাচ্ছি না কেন? হুমায়রা তাজ্জব হলো। খুশি দেখানো যায় কি করে? সে আসলে এতটাও খুশি হয়নি যে সেটা দেখানো যায়। তবু জোর করে হেসে বলল, এই যে হাসছি, তার মানে আমি খুশি হয়েছি। এবার হো হো করে হেসে উঠল ফাইজান। অনেকক্ষণ হাসলো, কি চমৎকার হাসি। তারপর বলল, ফুচকা খাবেন? আজ আমার ছুটি, চাইলে আপনাকে দিনটা দিতে পারি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।